ফরহাদ মজহার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সকল ভাষাভাষী মানুষের জন্য অনুপ্রেরণা, বাঙালির জন্য আসলে সেই অনুপ্রেরণা বাঙালি কতটা ধারণ করতে পেরেছে, পারছে, রাষ্ট্র রাজনীতি সব ক্ষেত্রে? আমরা এটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য গৌরবের যে আমরা যে একটা মাতৃভাষার জন্য লড়েছি এবং সেটা আন্তর্জাতিক ভাষায় স্বীকৃত হয়েছে এবং তার জন্য আমরা যে সম্মানটুকু পেয়েছি এটা কোনো তুলনা নেই। তা আমি মনে করি আজকে শহীদ দিবসে তাদের প্রতি আমরা যখন শ্রদ্ধা জানাই তখন মনে রাখতে হবে আমরা অন্তত এতটুকু আমরা অর্জন করতে পেরেছি। কিন্তু মাতৃভাষাকে আমাদের শিক্ষায়, সংস্কৃতিতে, আমাদের চিন্তায়, মননে ধারণ করা আমরা বহু পেছনে পড়ে আছি। প্রথমত একেবারে অতি সাধারণ যে দাবিটা, এই অতি সাধারণ দাবি যে আমাদের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করা, এটা আমরা পারিনি। আমরা আদালতেও পারিনি। যখন আদালতে করতে গেছে, আদালত আইন করে সেটাকে স্থগিত করেছে। এই হলো আমাদের বিচারকদের অবস্থা। মানে আমি জানি না তারা কেউ শুনছেন কিনা। এবং তাদের উচিত যে অবিলম্বে অন্তত 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তাদের অবিলম্বে এই রায়টা নেওয়া উচিত যে বাধ্যতামূলক, অন্তত উচ্চ আদালতে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা চালু করে। কেন কথাটা বলছি আমি বলি আপনাকে, সেটা হলো যে যদি আপনি নিজের ভাষায় আপনি রায় না দিতে পারেন, নিজের ভাষায় যদি আপনি বিচার কার্য পরিচালনা করতে না পারেন, এটা কিন্তু অবিচার। তার মানে যিনি যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সে কিন্তু জানে না তার বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে, সে কিন্তু জানে না কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ফলে শাস্তি দেওয়ার উদ্দেশ্য কিন্তু তাকে উপলব্ধি করানো, যেটা একটা অপরাধ। সমাজে থাকতে হলে কিছু সামষ্টিক নীতি নৈতিকতা মানতে হবে। তাহলে আমাদের বিচারপতি যিনি আছেন এখন আমাদের অত্যন্ত সম্মানজনক, তিনি অবিলম্বে আশা করব আজকেই তিনি এই সিদ্ধান্ত দেবেন যে অন্তত উচ্চ আদালতে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ব্যবহার হবে। তাহলে কিন্তু সত্যিকারের বাংলা ভাষার সম্মান হবে জুলাই গণঅভ্যুত্থানের পরে। এটা আমি খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে সকলকে বলতে চাই। আর এটা যদি ডক্টর ইউনূস করতে না পারেন আজকে, তাহলে এই গণঅভ্যুত্থানের কোনো অর্থ নেই। এটা অর্থহীন। আমরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য শহীদ হয়েছেন সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা রক্ত দিয়েছেন, যে অনুপ্রেরণা, যে চেতনা নিয়ে, সেটি এত বছরে এসে আমরা কতটা আসলে ধরে রাখতে পেরেছি বা পারছি বা ধারণ করছি? প্রথমত অনুপ্রেরণা তো আমরা পেয়েছি বটেই, কিন্তু অনুপ্রেরণাটা ধরে রাখা বলতে আপনি কি বুঝাচ্ছেন এটা একটুখানি তর্ক সাপেক্ষ। প্রথম বলে যে আমরা এই পর্যন্ত 52 ভাষা আন্দোলনকে শুধু ভাষা এবং সংস্কৃতির জায়গা থেকে আমরা আলোচনা করেছি। আমরা সামাজিক আর্থসামাজিক জায়গা থেকে এখন আলোচনা করতেই পারিনি। কারণ বাংলা ভাষার পক্ষে যখন সাধারণ কৃষকরা যখন জীবন দিয়েছিলেন, তার পক্ষে যখন দাঁড়িয়েছিলেন যে মাতৃভাষা বাংলা চাই, এটা কারণটা ছিল ছাত্র মারা গিয়েছিল 52 সালে। ভুলে গিয়েছি কিন্তু আমরা সকলে যে যখন পাকিস্তান কায়েম হয়েছিল তখন এই দেশের গরিব কৃষকরা যারা মুসলিম ছিল, মুসলমান ছিল অধিকাংশই, তারা পার্মানেন্ট সেটেলমেন্ট মানে যেই চিরস্থায়ী যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের দ্বারা তারা জমি হারা হয়েছিল। সে জমির অধিকারের জন্য তারা লড়াই করেছিল। সে অধিকারের লড়াইয়েরই ফল হলো পাকিস্তান আন্দোলন। ফলে পাকিস্তান আন্দোলনটা ছিল জমিদার প্রথা উচ্ছেদ এবং এই দেশের কৃষকদের জমির মালিকানা অধিকার প্রতিষ্ঠা। এরপরেই আসে তাদের ভাষার আন্দোলন, সংস্কৃতি। তারা যে একটা সাংস্কৃতিকভাবে তারা যে আরব নন, তারা যে তুরানি নন, তারা যে ইরানি নন, এটা প্রমাণ করার জন্য বাংলা ভাষা 52 সালে তাদেরকে আপনার লড়াইটা হয়েছে। আর আমাদের 71 সালে যুদ্ধটা হয়েছে যে ইসলাম জালিমদের ধর্ম না, ইসলাম জালিমদের ধর্ম না, ইসলাম মজলুমদের ধর্ম। এবং ফলে এই দেশের বাঙালি মুসলিমরা মজলুমদের পক্ষে লড়াই করেছে। এটা শুধুমাত্র এই বাঙালি জাতিবাদীর যে বয়ানটা এখন হাজির আছে, এই বয়ান কিন্তু 52 সালে বয়ান ছিল না, এবং সেটা 1971 বয়ানে ছিল না, এবং সেটা জুলাই গণঅভ্যুত্থানে বয়ানে ছিল না। এই ধারাবাহিকতা যদি আমরা মনে রাখতে পারি, পরিষ্কার বুঝতে পারি, তাহলে কিন্তু এই বছর আজকে এই যে আমরা নতুন আমরা বাংলা ভাষাকে আমরা সম্মান দিতে বসছি, এটা সত্যিকার অর্থে সম্মানিত হবে। ফলে আমরা যে প্রকৃতভাবে ধারণ করতে পারছি কিনা, এটা এই জন্য এই অর্থে অত্যন্ত বিতর্কিত। কারণ আমরা ইতিহাস সম্পর্কে আমরা আসলে খুবই অজ্ঞ, এবং আমরা একটা বিশেষ শ্রেণী, বিশেষ করে বাঙালি জাতিবাদী যে শ্রেণী সাংস্কৃতিকভাবে যারা সবচেয়ে বেশি ডমিনেন্ট ছিল আওয়ামী লীগের আমলে, তারা একটা বয়ান তৈরি করেছে। এই বয়ানটা হলো যে 71-এ বাংলা ভাষা এবং সংস্কৃতি এবং ইসলামের সঙ্গে একটা বিরোধ আছে। ইসলাম 71 সালে পরাজিত হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম 71 সালে জয়ী হয়েছে, এখানে ইসলাম প্রমাণ করেছে 71 সালে এই বাংলাদেশের মুসলমানরা যে ইসলাম মুসলিমের ধর্ম, ইসলাম জালিমের ধর্ম না। এই যে পার্থক্য, এটা যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাজে না আসছে, যতক্ষণ পর্যন্ত না ইসলামকে আমাদের ভাষা সংস্কৃতির মধ্যে আমরা অন্তর্গত করতে না পারছি, কেমন, এবং দুদিকে
আমরা একটা দল আছে তারা আমাদেরকে আরব বানাতে চায়, তুরান বানাতে চায়, কেউ আমাদের তুরস্কে নিতে চায়, কেউ সৌদি আরব নিতে চায়। এগুলো তো বন্ধ করতে হবে। আমরা তো মধ্যপ্রাচ্যের কোনো দেশ না, আমরা বাঙালি। ফলে বাঙালির মধ্যেই ইসলাম নিহিত রয়েছে, বাঙালির বাইরে ইসলাম বলে বিচ্ছিন্ন কিছু অন্তত এই দেশের জনগোষ্ঠীর নাই। ফলে এই যে বিচ্ছিন্নতা, এটা যখন আমরা কাটিয়ে উঠবো এবং আমাদের হীনমন্যতা কাটিয়ে উঠবো, বাঙালি হিসেবে আমাদের হীনমন্যতা আছে, আবার অন্যদিকে মুসলিম হিসেবে আমাদের হীনমন্যতা আছে। এই দুই প্রকার হীনমন্যতা যখন আমরা কাটিয়ে উঠবো, তখনই আমরা বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা আমরা দিতে পারবো। আর মনে রাখতে হবে যে 72-এর ভাষা আন্দোলন শুধু যে জব্বার, রফিক, এই শুধু ঢাকা শহরে কিছু পেটিপুর্জা শ্রেণীর নেতৃত্বে হয়েছে এটা সত্যি নয়। এটা যে কী করে কৃষকদের মনকে আন্দোলিত করেছে, যে মরিচ বিক্রি করে, যে পাট বিক্রি করে তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে সেই সময় 52 সালে, মনে রাখবেন ওর ইতিহাসগুলো, এই ছেলের বুকে গুলি লেগেছে। ফলে এই যে এত বছর আমি ইংরেজ আসার পর 200 বছর আমরা ইংরেজি শিখে নেই, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে এখানে শিক্ষা ব্যবস্থা এসছে। 1920 সালে খেয়াল করুন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই 20 সাল থেকে কবে 51 বছর, এই 20 বছর তো আমাদের অর্জন তো বিশাল। আমরা ইতিমধ্যে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের বিকাশ ঘটছে। এটা লম্বা লড়াই, সে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে আপনি হিসাব করেন যে 72 সাল পর্যন্ত লড়াইটা ইন্টারেস্টিং লড়াই। আর সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আপনি এই জুলাই গণঅভ্যুত্থান 5 আগস্টে, যেটা আমি মনে করি এটা এখনো শেষ হয়নি, এটা চলমান।